কিছুদিনের জন্য আমি ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম অন্যান্য কাজেতে। তো ক্লাস 11 ফিজিক্সের আমি থার্মোডাইনামিক্স স্টার্ট করছি থার্মাল এর মধ্যে। ঠিক আছে, তোমরা যারা রেগুলার ভিডিওগুলো ফলো করছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা যারা মানে চাও যে আমার কাছে আরও ভালো গাইডেন্স পেতে এবং কমপ্লিটলি সুন্দরভাবে একবার সিলেবাসটা কমপ্লিট করতে, তারা প্লিজ আমার কাছে অনলাইন ক্লাস জয়েন করবে। ঠিক আছে, কারণ আমি বেশি টাইম পাই না, এবং এখানে এই মুহূর্তে আমি যেহেতু এটা ফ্রি ক্লাস, সেই কারণে আমি বেশি ডিটেল এটা করাতে পারি না। ঠিক আছে, এখানে টাইমটাও আমার কাছে লিমিটেড থাকে। তো তাও আমি যতটা সম্ভব ইন্টারেস্ট জোগানোর এবং তোমাদেরকে ফ্রি অফ কস্টে যতটা দেওয়া যায় চেষ্টা করি দেওয়ার। তো চ্যানেলটাকে সাপোর্ট করবে, এবং তোমরা যদি ইচ্ছুক হও ম্যাথস ফিজিক্সের ক্লাস করতে, ডেসক্রিপশন চেক করবে। থার্মোডাইনামিক্স হচ্ছে এমন একটা ব্রাঞ্চ অফ ফিজিক্স যেটা সমস্ত গোটা ইউনিভার্সে এই থার্মোডাইনামিক্স কাজ করে। কথাটা যেন জুড়ে আছে, থার্মো কথাটা জুড়ে আছে, তার কারণটা হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে বেশিরভাগ জিনিসপত্র স্টার্ট করি তাপের আদান প্রদান দিয়ে, এবং এর ফলে সিস্টেমটা, মানে যেটাকে নিয়ে আমরা কাজ করছি, তার মধ্যে পরিবর্তন হয়। সেই জন্য ওইটাকে ডাইনামিক্স বলা হচ্ছে এখানে। ঠিক আছে, আমরা এটা ধীরে ধীরে দেখব যে অ্যাকচুয়ালি হিট হচ্ছে এক প্রকার এনার্জি। সুতরাং এনার্জির আদান প্রদান তো সমস্ত সিস্টেমেই হচ্ছে। তো আমরা সেই জন্যে থার্মোডাইনামিক্সটা খুবই একটা ক্রিটিক্যাল জিনিস হিসেবে ট্রিট করি। ঠিক আছে, এবার থার্মোডাইনামিক্স জিনিসে আমি একটা সিস্টেমের কথা বলছি, মানে যেটাকে নিয়ে আমি কাজ করছি, এটাকে থার্মোডাইনামিক সিস্টেম বলে। ঠিক আছে, এই থার্মোডাইনামিক সিস্টেমটা একটা কি থাকে, একটা স্পেসিফিক একটা বাউন্ডারি থাকে, মানে যার বাইরে সিস্টেমটার আর অস্তিত্ব নেই। কি থাকে, একটা বাউন্ডারি। কার? থার্মোডাইনামিক সিস্টেমের একটা বাউন্ডারি থাকে। ঠিক আছে, এবার এই থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে এরকম কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে আমরা তার স্ট্রাকচার, স্টেট, এগুলো আমরা বুঝি। যেমন মাস থাকে, ভলিউম থাকে, প্রেশার থাকে, টেম্পারেচার থাকে, ডেনসিটি থাকে, আরও জিনিস থাকে আমরা পড়বো, এন্ট্রপি থাকে। তো এই যে সমস্ত জিনিসগুলো, এগুলোকে আমরা বলি থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। ঠিক আছে, এই থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস দু রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে যেটা থার্মোডাইনামিক সিস্টেমটার কোয়ান্টিটি, মানে কতটা জিনিস আছে তার মধ্যে, জিনিসপত্র, মানে তার মাস বা কোয়ান্টিটির উপর যদি সেই ভ্যারিয়েবলটা নির্ভর করে, তখন সেটাকে আমরা বলবো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস। ঠিক আছে, এর বাংলাটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সোজা কথায় যেগুলো মাস বা পরিমাণ বেশি থাকলে বেশি হবে বা চেঞ্জ হবে। যেমন এক্সটেন্সিভ ভ্যারিয়েবল একটা উদাহরণ কি আছে, কিছু উদাহরণ আমি এখানে লিখছি, দেখো। এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস কি কি আমার উদাহরণ থাকবে? মাস নিজে থাকবে, ভলিউম থাকবে, ঠিক আছে, আর আমার কি থাকবে, ইন্টারনাল এনার্জি বলে একটা জিনিস হবে, আমরা দেখবো ইন্টারনাল এনার্জি কি। তো এইগুলো তার এক্সাম্পল। ঠিক আছে, তো এক্সটেন্সিভ ভ্যারিয়েবল এগুলো। এইবারে কিছু ভ্যারিয়েবলস আছে যেগুলো মাস বা কোয়ান্টিটি সিস্টেমের উপরে নির্ভর করে না। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো ইন্টেন্সিভ ভ্যারিয়েবলস। এই ইন্টেন্সিভ ভ্যারিয়েবলস কী কী হতে পারে? যেমন টেম্পারেচার হতে পারে, ডেনসিটি হতে পারে, প্রেশার হতে পারে। ঠিক আছে, এগুলো মাস বা সিস্টেম কতটা পরিমাণে রয়েছে তার উপর নির্ভর করে না। তাহলে ইন্টেন্সিভ ভ্যারিয়েবলসটা কী হচ্ছে, এগুলো পরীক্ষায় দেয়। কী কী আছে আমার? টেম্পারেচার হতে পারে, প্রেশার হতে পারে, আর কি হতে পারে আমার, ডেনসিটি হতে পারে। এই কটা এক্সাম্পল আমরা এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস এবং ইন্টেন্সিভ ভ্যারিয়েবলসের দিলাম। ঠিক আছে, এবারে কিছু ভ্যারিয়েবলস আছে যেটা থার্মোডাইনামিক সিস্টেমটার অবস্থাকে বোঝায়, কোন অবস্থায় সেই সিস্টেমটা আছে, যেটাকে ইংরেজিতে বলে স্টেট। সেইগুলোকে স্টেট ভ্যারিয়েবলস বলে, বা এই ভ্যারিয়েবলসটাকে অনেক সময় এখানে ফাংশনও বলে, সেই জন্য এটাকে স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবলস বা পয়েন্ট ফাংশন বলে। কী কী দিয়ে আমরা থার্মোডাইনামিক সিস্টেম বা যে কোনো একটা সিস্টেমের স্টেট বুঝি? তার কত টেম্পারেচার আছে সেটা দিয়ে বুঝতে পারি, তার কত ভলিউম আছে, তার কত প্রেশার আছে, তাহলে এগুলো স্টেট ভ্যারিয়েবলস। ঠিক আছে, আবার কিছু টাইপের ভ্যারিয়েবলস আছে, যেমন কোনো একটা সিস্টেম কিছু ওয়ার্ক করলো, ঠিক আছে, কার্য। আবার মনে করো সিস্টেমটাতে আমরা কিছু হিটের আদান প্রদান করলাম, ঠিক আছে,
এই ভ্যারিয়েবলসগুলো কিন্তু কোনো স্টেটকে নির্ভর করে না, কেননা কোনো একটা স্টেটের ওয়ার্ক ডান তো এটা ঠিক মানে কথাটার কোনো মানে নেই। কোনো একটা প্রসেসের ওয়ার্ক ডান, কোনো একটা প্রসেস করলো সিস্টেমটা বা কোনো একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেল সিস্টেমটা, যাতে হিটের আদান প্রদান এই হলো, ওয়ার্ক ডান এই করলো, সেইগুলোতে কিন্তু আমরা ওটার মিনিং খুঁজে পাই। কিরম ধরনের ভ্যারিয়েবলস, যেমন ওয়ার্ক, হিট, এগুলো বললাম, ঠিক আছে। তাহলে এই জিনিসপত্রগুলো কি একটা প্রসেসের মানে মিনিং দেয়, ঠিক আছে, একটা প্রসেসের মিনিং দেয়। সেই জন্য এইগুলোকে ওয়ার্ক ফাংশন বলা হয় বা পাথ ফাংশন বলা হয়, ঠিক আছে, বা ওয়ার্ক ভ্যারিয়েবল বা পাথ ভ্যারিয়েবল এগুলোকে বলা হয়, ঠিক আছে। এটা একটা নির্দিষ্ট স্টেট থেকে আরেকটা নির্দিষ্ট স্টেটেতে সিস্টেমটার পরিবর্তন হলে বা সিস্টেমটা কোনো ওই পাথে মধ্যে দিয়ে গেলে, মানে প্রসেসের ভিতর দিয়ে গেলে, সেটাকে এই সমস্ত ভ্যারিয়েবলস দিয়ে ডিফাইন করা হয়, যেমন ওয়ার্ক বা হিট, ঠিক আছে, আমি বলছি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু স্পেসিফাইড জিনিসপত্র, যেটা আমাদের প্রথমেই জানতে হবে যে থার্মোডাইনামিক সিস্টেমকে ডিফাইন করতে গেলে কী কী লাগে আর সেগুলোর কী নেচার আছে। থার্মোডাইনামিক সিস্টেম, তাহলে আমরা এইগুলো পড়লাম। আরও দুটো জিনিস পড়লাম, কি না, স্টেট ফাংশন আর আরেকটা হচ্ছে আমার পাথ ফাংশন। আমি বলেই দিলাম স্টেট ফাংশন কী কী, যেমন ধরো টেম্পারেচার, ঠিক আছে, ভলিউম, এগুলো। আর পাথ ফাংশন কী কী আমি বললাম, ওয়ার্ক ডান, ঠিক আছে, হিটের আদান প্রদান, হিট, এনার্জি, এগুলো, ঠিক আছে। ইন্টারনাল এনার্জিটা কিন্তু স্টেট ফাংশন হতে পারে, ঠিক আছে, কেননা ওটা একটা নির্দিষ্ট ফিক্সড, একটা নির্দিষ্ট ইনস্ট্যান্ট অফ টাইমে একটা সিস্টেমের কত ইন্টারনাল এনার্জি আছে ওই মুহূর্তে, ঠিক আছে, বা ইন্টারনাল এনার্জি চেঞ্জটাও আবার পাথ ফাংশনের মধ্যে পড়তে পারে, ঠিক আছে। তো আমরা এবারে এগোই, ঠিক আছে। আমরা এবারে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা পড়বো, ঠিক আছে। ফার্স্ট ল অফ, এক সেকেন্ড, কি পড়বো আমরা, ফার্স্ট ল। ফার্স্ট ল কার? ফার্স্ট ল থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি বলছে আগে বোঝো। এখানে আমরা বাচ্চাদের মতো সংজ্ঞা মুখস্থ করতে আসিনি, আমরা বুঝতে এসেছি। ফার্স্ট ল বলছি যে কোনো একটা সিস্টেম আছে, থার্মোডাইনামিক সিস্টেম আছে, ঠিক আছে। এখানে সমস্ত সিস্টেমকে থার্মোডাইনামিক সিস্টেমই বলা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন এই মুহূর্তে ধরে নিচ্ছি যে সমস্ত সিস্টেম থার্মোডাইনামিক সিস্টেম। তো কোনো একটা সিস্টেমকে যদি আমরা হিট প্রদান করি, হিট, তাহলে সেই হিটের কিছুটা অংশ ওই সিস্টেমটার ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, বোধহয় বাংলায় তাই বলে, সেটাকে বাড়াবে বা চেঞ্জ করবে, ইনক্রিজ করবে, এবং বাকি পড়ে থাকা রিমেনিং যে পার্টটা আছে সেইটা কিছু ওয়ার্ক ডান করবে। বুঝতে পেরেছ? ওয়ার্ক ডান করবে মানে কার থ্রু দিয়ে ওয়ার্ক ডান করবে, কি আরেকবার বলি। ধরো আমি একটা সিস্টেমকে কিউ হিট দিলাম, কিউ যদি একটা সিস্টেমকে আমি হিট দিই, তাহলে তার একটা পোর্শন সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে বাড়াবে। ইন্টারনাল এনার্জিটা আবার কি, মনে করো একটা গ্যাস আছে, থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে আমরা কিছু গ্যাস নিয়েছি, তা গ্যাসের এরকম অ্যাটমস আছে, মলিকুলস আছে, গ্যাস পার্টিকেলস, ঠিক আছে। এদের মধ্যে র্যান্ডম মোশন থাকে, আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে পড়বো, সেটা সমস্ত সিস্টেমের ক্ষেত্রেই থাকে, ঠিক আছে। এবং যদি গ্যাস না হয়, সেটা লিকুইড সলিড হয়, তখনও তাদের মধ্যে একটা সর্টেড ইন্টারনাল এনার্জি থাকবে, কম থাকতে পারে কিন্তু থাকবে। কীভাবে থাকে সেটা আমরা জানবো ধীরে ধীরে। সেই ইন্টারনাল এনার্জিটা সাধারণত ওই যে স্ট্রাকচার আছে, ঠিক আছে, সেই স্ট্রাকচার পার্টিকেলগুলো যেভাবে গোছানো আছে বা র্যান্ডমলি যেভাবেই থাকুন না কেন, তাদের কিছুটা পোটেনশিয়াল এনার্জি, কিছুটা কাইনেটিক এনার্জি, মানে তাদের মধ্যে যদি মোশন থাকে এবং তাদের মধ্যে যদি কোনো রকম ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশনের জন্য একটা এনার্জি থাকে, ঠিক আছে। সেইগুলো সব মিলিয়ে জুলিয়ে আমরা বলি সিস্টেমটার ইন্টারনাল এনার্জি, ঠিক আছে। ওই ইন্টারনাল এনার্জিটা তার মানে কি মাইক্রোস্কোপিক জিনিস এবং তার মধ্যে যে স্ট্রাকচার আছে তার সাথে জড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো সাধারণত বোঝা যায় যে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে তাদের এই যে পার্টিকেলসগুলো আছে সেই পার্টিকেলসগুলোর মধ্যে ভাইব্রেশন ইনক্রিজ হয়। যদি গ্যাস পার্টিকেলস থাকে তাহলে তাদের মধ্যে মানে তাদের যে ছোটাছুটি করার যে স্পিড সেটাও ইনক্রিজ হয়, ঠিক আছে। তো তার জন্য তাদের ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ হয়, এটুকু আমরা জেনে রাখি এখন। তাহলে ইন্টারনাল এনার্জি এরকম একটা জিনিস।
তো হয় কি, যদি আমরা হিট দিই তখন একটা সিস্টেমে ইন্টারনাল এনার্জির ইনক্রিমেন্ট হয়, বাড়ে। তো আমরা মনে করলাম ফাইনাল স্টেটের মানে হিট প্রদান করার আগে ইন্টারনাল এনার্জি ছিল ইউআই, আই ফর ইনিশিয়াল, আর পরে হলো ইউএফ। তাহলে বাড়লো কত? এত। তাহলে এইটুকু ইন্টারনাল এনার্জি বাড়লো, এবং বাকি যে কিউ এর মানে হিটের অংশটা পড়ে রইল সেইটা কিছুটা ওয়ার্ক ডান করলো। কি ওয়ার্ক ডান করলো? হিটটা আবার কি করে ওয়ার্ক ডান করবে? হিটটা তো সিস্টেমটা নিয়ে সেই পড়ে থাকা মানে খানিকটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে সেই হিটটা ইউজ হলো, আর বাকি যে হিটের পরিমাণটা সেটা দিয়ে থার্মোডাইনামিক সিস্টেমটা একটা ওয়ার্ক করলো। ঠিক আছে, থার্মোডাইনামিক সিস্টেমটা ওই হিটটার সাহায্যে একটা ওয়ার্ক ডান করলো। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল, যে এটা কি ক্যালকুলাসের ভিত্তিতে আমরা বলি যে যদি ডিকিউ পরিমাণ হিট দেওয়া হয় একটা সিস্টেমে, তাহলে সেটা ডিইউ পরিমাণ ইনক্রিমেন্ট করবে ইন্টারনাল এনার্জিকে, এবং ডিডাব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করবে। মানে কি ওয়ার্ক ডানটা করবে? সিস্টেম ওয়ার্ক ডানটা করবে এই হিট এনার্জিটা নিয়ে। যখন সিস্টেম ওয়ার্ক ডান করছে তখন আমরা বলবো যে এটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ঠিক আছে, বা এক্সটার্নাল ওয়ার্ক বাই দ্য সিস্টেম, এরম বলতে পারি। ঠিক আছে, আমরা যখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বলবো তার মানে হচ্ছে সেই ওয়ার্ক ডানটা সিস্টেম নিজে করছে কোনো রকমভাবে তার মধ্যে থেকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি আমরা হিট না প্রদান করি, তাহলে ডিকিউটা জিরো হয়ে যাবে, এবং ডিকিউ যদি জিরো হয়ে যায় এবং সেই অবস্থায় আমরা যদি এরকম মনে করি যে ওয়ার্ক ডানটাও কিছু করেনি, সিস্টেম কোনো ওয়ার্ক ডানও করেনি, তাহলে ডিডাব্লিউটাও জিরো হয়ে যাবে। তাহলে তখন আমরা দেখছি সেই কেসেতে ডিইউটাও জিরো হচ্ছে। তাহলে ডিইউ যদি জিরো হয় তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল এবং ইনিশিয়াল স্টেটের যে আমার ইন্টারনাল এনার্জি ছিল সেই দুটো সেম আছে। তার মানে যদি সিস্টেমের মধ্যে কোনো রকম হিট না দেওয়া হয় এবং সেই সিস্টেমটা যদি কোনো রকম ওয়ার্ক ডানও না করে, তখন তার ইন্টারনাল এনার্জিটা আনচেঞ্জড বা কনস্ট্যান্ট থাকে। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট লতে কি অ্যাকচুয়ালি আমরা কি এমন আহামরি করলাম? এই ফার্স্ট ল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে হিট এবং ওয়ার্ক এদের মধ্যে একটা রিলেশন আছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক এবং হিট একটা আরেকটার মধ্যে ট্রান্সফরমেশন পসিবল। ঠিক আছে, তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে যদি কিছু পরিমাণ হিট প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কিন্তু ওয়ার্ক ডান করতে হবে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এটাকে যদি উল্টে নাও তাহলে ডিকিউ ইকুয়াল টু আমার ডিইউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, তো এটা আমরা দেখব যে এটার উল্টোটাও পসিবল, যে ওয়ার্ক ডান করেও হিট বের করা পসিবল, হিট প্রডিউস করা পসিবল। সেটা ফার্স্ট ল থেকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং এটাও দেখতে পাচ্ছি যে কিছুটা হিটই আমি ওয়ার্ক ডান হিসেবে পাবো, পুরো হিটটা কিন্তু ওয়ার্ক ডান হিসেবে আমরা পাবো না, কেননা ডিইউ টার্মটা এখানে রয়েছে, ইন্টারনাল এনার্জির একটা কিছু ইনক্রিমেন্ট হবে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি হিটের 100% ওয়ার্কে কনভার্সন হয় না, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা এরকম একটা জিনিস পাই যে কি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এই যে হিট দেওয়া হচ্ছিল এবং ইন্টারনাল এনার্জি ছিল এবং আমরা যে ওয়ার্ক ডানটা পেলাম তাদের মধ্যে একটা রিলেশন, এটা আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, আর ইন্টারনাল এনার্জির কনসেপ্ট আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পেলাম। ঠিক আছে, এবার এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কিছু লিমিটেশনস আছে। কি লিমিটেশন আছে? আমরা এই জিনিসটা জানি যে হিট সবসময় কী হয়, দুটো সিস্টেম যদি থাকে তার মধ্যে যেটা কোল্ডার সিস্টেম আর একটা হটার সিস্টেম যদি এরকম থাকে, এটা কোল্ডার সিস্টেম আর এটা হটার সিস্টেম। ঠিক আছে, তো হিট সবসময় হটার সিস্টেম থেকে কোল্ডার সিস্টেমের দিকে যেতে চাইবে, কিন্তু আমরা ফার্স্ট ল থেকে সেসব কিছু বুঝতে পারছি না দেখে যে কেন এটা হয়। ঠিক আছে, তো এটা আমরা ফার্স্ট লয়ের একটা লিমিটেশন হিসেবে বলতে পারি। ঠিক আছে, এইবারে আমরা ফার্স্ট লয়ের থেকে আমরা কিছু থিওরিটিক্যাল আমরা কিছু ডেরিভেশনস করব এবং সেগুলোর আমাদের পরীক্ষায় কিন্তু আসে, দু একটা অঙ্কও করব। ঠিক আছে, তো ফার্স্ট লটা আমরা অনেকটাই টাইম লাগবে করতে, তারপরে আমরা আবার সেকেন্ড লতে যাব। ঠিক আছে, তো ফার্স্ট লটার আমি নেক্সট যে পার্টটা করছি সেটা হচ্ছে
একটা গ্যাস আছে এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস, ঠিক আছে। এক্সটার্নাল ওয়ার্ক ডান কথাটা মানেটা কি? এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই এ গ্যাস মানে হচ্ছে গ্যাসটা এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস, ঠিক আছে। এটা কি হচ্ছে? গ্যাস ওয়ার্ক ডানটা নিজে করছে। নিজে করছে মানে কিভাবে নিজে করছে? মনে করো একটা পিস্টন আছে, এখানে একটা গ্যাস জার আছে, একটা গ্যাস জার আছে, ঠিক আছে, এবং এর মধ্যে কিছু গ্যাস আছে যেটাকে একটা পিস্টনের সাহায্যে আটকে রাখা আছে, ঠিক আছে। এই হচ্ছে আমার পিস্টনটা, বুঝতে পারা গেছে? পিস্টনের এদিকে একটা ডান্ডা থাকে, তো ফাঁক দিয়ে কোনো গ্যাস লিক করতে পারে না, এখানে গ্যাস পার্টিকেলসটা রয়েছে, ঠিক আছে। তাহলে গ্যাস পার্টিকেলস যদি এরকম থাকে তাহলে সে এই পিস্টনটার উপরে কোন দিকে, এদিকে একটা প্রেশার দেবে, ঠিক আছে। এবং পিস্টনটা ফ্রিলি মুভ করতে পারে, কোনো ফ্রিকশন নেই, আমরা এসব ধরে নিয়েছি। এগুলো আমাদের পরীক্ষায় সব গুছিয়ে লিখতে হবে। মনে করলাম পিস্টনটা এক্স ডিসপ্লেসমেন্ট হলো, এখান থেকে এখানে চলে গেল মনে করলাম পিস্টনটা, তাহলে এইটুকু মনে করলাম এক্স, মানে গ্যাসটা প্রেশার তার ইউজ করে এদিকে ঠেলে সরিয়ে দিয়েছে, ঠিক আছে। পিস্টনটার এরিয়া আমরা মনে করলাম আলফা, পিস্টনের ক্রস সেকশন এরিয়া বা আমি এখানে এরিয়া লিখছি সেটা মনে করছি আলফা, ঠিক আছে। এবং গ্যাসটা মনে করলাম ওর ওপর প্রেশার দিচ্ছে পি। তাহলে কত ফোর্স দিয়েছে পিস্টনের ওপর গ্যাসটা? ফোর্স অন পিস্টন হচ্ছে প্রেশার ইন্টু এরিয়া, তাহলে কি পি ইন্টু আলফা, ঠিক আছে। পি ইন্টু আলফা এই ফোর্সটা দিয়েছে, ঠিক আছে। এই ফোর্সটা দিয়ে পিস্টনটাকে এক্স ডিসপ্লেসমেন্ট যদি ঘটায় গ্যাসটা, তখন কি হবে? কি হবে? এটা একটা ওয়ার্ক ডান করবে, কিন্তু গ্যাসটা যদি সাধারণভাবে আমরা গ্যাসটাকে এক্সপ্যান্ড করতে দিই তাহলে গ্যাসটা খানিকটা এক্সপ্যান্ড করার পর প্রেশার কমে যাবে, তো আমাদের ওটা ক্যালকুলেশনের অসুবিধা হবে। তো সেই জন্য আমরা মনে করলাম যে গ্যাসটাকে একটা এমনভাবে হিট আমরা বাইরে থেকে দিয়েছি যাতে গ্যাসটা এক্সপ্যান্ড হচ্ছে কিন্তু তার প্রেশার কনস্ট্যান্ট আছে, প্রেশার কমছে না। তাহলে ওই হিট একটা আমরা বাইরে থেকে এখানে সাপ্লাই করেছি, হিট, যাতে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, কনস্ট্যান্ট রাখে অথচ গ্যাসটা এক্সপ্যান্ড করে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান বাই গ্যাস কত হয়ে যাবে? ওয়ার্ক ডান বাই গ্যাস কত হয়ে যাবে? এই ফোর্সটা যেটা এখন আমার কনস্ট্যান্ট হয়ে গেল যেহেতু হিট দিয়ে এটাকে কনস্ট্যান্ট করেছি, ইনটু এক্স, এই হচ্ছে আমার পিস্টনটাকে মুভ করাতে গ্যাসটা দ্বারা কৃতকার্য, ঠিক আছে। এইবারে আমি মনে করছি যে এই গ্যাসটার ভলিউম প্রথমে ছিল, আমি মনে করছি V1 আর পরে হয়েছে আমার V2। তাহলে এক্সপ্যানশন কি হচ্ছে আমার? এক্সপ্যানশন ইকুয়ালস টু ভি বা ভি ফাইনাল, আমি বলছি ভি ফাইনাল মাইনাস ভিআই, এইটা এক্সপ্যানশন। তাহলে এইটুখানি তো অ্যাকচুয়ালি এক্সপ্যানশন, এই যে এইটুখানি, তাহলে এইটুখানি যে এক্সপ্যানশন সেটা কত হয়ে যাবে? এই ক্রস সেকশন এরিয়া আলফা ইন্টু এক্স, তাহলে ওটা মানে এটা, ঠিক আছে। তাহলে এইখানে যদি বসিয়ে দিই তাহলে ডাব্লুটা কি বেরিয়ে যাচ্ছে আমার, যেটা ওয়ার্ক বাই গ্যাস ছিল, পি ইন্টু ভি এফ মাইনাস ভি আই, বুঝতে পারলে? তো আমরা যদি ওয়ার্ক ডানটা খুব ছোট মনে করি ক্যালকুলাসের ভাষায়, যে আমরা ওয়ার্ক ডানটা ডেল বা ডেল্টা ডাব্লিউ লিখি খুব ছোট পরিমাণ, তখন আমরা কি লিখবো? প্রেশার তো কনস্ট্যান্ট আছে কিন্তু তখন ভলিউমের চেঞ্জটাও ছোট, তো সেই জন্যে ডেল্টা ভি। তাহলে এই হচ্ছে ক্যালকুলাসের নোটেশন। তাহলে আমরা কি পেলাম? এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস যখন আমরা প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখেছি, কেন এখানে অ্যাকচুয়ালি আমরা এই নোটেশনটা ইউজ করব, কেননা যখন খুব অল্প ওয়ার্ক ডান করেছি, খুব অল্প ভলিউমের এক্সপ্যানশন হয়েছে, তখন প্রেশারকে এমনিও কনস্ট্যান্ট আমরা ধরে নিতে পারি। খুব অল্প হয়েছে তো প্রেশার হয়তো খুব সামান্য কমেছে এই ভলিউম বাড়ার জন্য বা ভলিউম কমার জন্য, যাই হোক প্রেশার হয়তো সামান্য চেঞ্জ হয়েছে। সেই কারণে ক্যালকুলেশন নোটেশনটা দিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদেরকে এই অ্যাপ্রক্সিমেশনটা ধরতে হবে না তখন, যে হিট দিয়ে আমরা প্রেশারকে কনস্ট্যান্ট রেখেছি, ঠিক আছে, মানে গ্যাস এক্সপ্যান্ড করা সত্ত্বেও প্রেশারকে আমরা কমতে দিইনি। এই জিনিসটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, মানে এইভাবে অ্যাপ্রোচের জন্য আমরা করে আমরা ক্যালকুলাসের অ্যাপ্রোচটাকে নিলাম, ঠিক আছে। এইবারে দেখো এইখানে একটা ওয়ার্ক ডানের ব্যাপার আছে কি, যদি গ্যাসটা
কি হয় এক সেকেন্ড, আমরা একটু গ্রাফ দেখব যেটাকে বলে পিভি ডায়াগ্রাম। পি ফর প্রেশার, ভি ফর ভলিউম। পিটা এরাম লেখা, এরাম নেওয়া হয়, ভিটা এরাম নেওয়া হয়। ধরো একটা থার্মোডাইনামিক সিস্টেমের একটা স্টেট আছে যেটাকে এই পয়েন্ট দিয়ে আমরা ডিফাইন করছি, মানে এই পয়েন্টে পি এর যা ভ্যালু, ভি এর যা ভ্যালু, সেটা কোনো একটা মুহূর্তে থার্মোডাইনামিক একটা সিস্টেমের স্টেটগুলোকে ডিফাইন করছি। পি, ভি, টি, টেম্পারেচার, এগুলো দিয়ে আমরা কি স্টেটটাকে ডিফাইন করি। এগুলো সব ইকুইলিব্রিয়াম স্টেট বলা হচ্ছে, জেনে রাখো। তো এই পি ভি এই পয়েন্টটা থেকে আমরা পেয়ে যাব, এবং পিভি ইকুয়ালস টু এনআরটি করলে আমরা টেম্পারেচারে পেয়ে যাব গ্যাসের ক্ষেত্রে। তো এইগুলো দিয়ে আমরা ওই পয়েন্টের সমস্ত স্টেট ভ্যারিয়েবলগুলো পেয়ে যাচ্ছি, যেগুলো আমাদের প্রয়োজন একটা গ্যাসের ক্ষেত্রে। এইবারে মনে করো এটা আরও একটা সিমিলার স্টেট, ঠিক আছে, অবস্থা। এটা মনে করো এ পয়েন্ট বা এ অবস্থা, এটা বি অবস্থা। মনে করো কোনোভাবে আমরা সিস্টেমটাকে এইখান থেকে এইখানে নিয়ে গেছি, এটা একটা পাথ, মানে এই পাথে আমরা চেঞ্জ করতে করতে নিয়ে গেছি, ঠিক আছে। তো এর থেকে এইটা থেকে এর ঠিক গায়ের যে এই লাইনের উপর যে পয়েন্ট আছে, সেই পয়েন্টে যা পিভি এর ভ্যালু সেরকম হয়েছে, তারপর একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে, এরকম করতে করতে বি অবধি চলে যাবে। তাহলে এই পয়েন্টে এইখানে আমি যদি এরম টানি, তাহলে এইখানে ভি এর ভ্যালু কি ভিএ, এটাকে যদি আমি এখানে টানি তাহলে ভিবি এটা, ঠিক আছে। তাহলে এতে যে ওয়ার্ক ডানটা হয়েছে, ঠিক আছে, সেই ওয়ার্ক ডানটা কি আমরা বলবো যে এ বি প্রসেস করার জন্য যে ওয়ার্ক ডান সিস্টেমটা করেছে, সেটা কি হচ্ছে, আমরা এক্ষুনি যে ফর্মুলা করেছি পি ডেল্টা ভি, ঠিক আছে। এবারে আমরা ডেল্টা ভিকে এখানে যদি ডিভি লিখি, তাহলে এটা তো কন্টিনিউয়াস প্রসেস, পরপর এরকমভাবে গেছে। তো পি ডিভি তাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, যেখানে ভি এর লোয়ার লিমিট হয়ে যাবে ভি এ আর আপার লিমিট হয়ে যাবে ভিবি। তার মানে আমরা ক্যালকুলাসের এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন চ্যাপ্টার অঙ্কে করেছো নিশ্চয়ই, তো সেইখান থেকে আমরা এটা জানছি যে এই যে পিভি কার্ভের তলায় যে এরিয়াটা এ কভার করছে, সেটা দিয়ে আমরা ওই প্রসেসটার ওয়ার্ক ডান বার করছি, ঠিক আছে। মানে এই প্রসেসে চেঞ্জ করার হওয়ার জন্য সিস্টেমটা যে ওয়ার্ক ডান করেছে সেটা আমরা বার করে ফেললাম এরম করে, ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ। এবারে এই অ্যারোটা দিয়ে দেখানো হয় যে চেঞ্জটা কোথা থেকে কোথায় হয়েছে, এ থেকে বি হয়েছে না বি থেকে হয়েছে, সেই অ্যারোটা দিয়ে দেখানো হয়। এবারে সাইক্লিক প্রসেস বলে একটা প্রসেস হয়, যেটাকে সাইক্লিক বলা হচ্ছে, মানে বুঝতেই পারছো প্রসেসটা এমন যেটাকে আমরা মনে করো এইখান থেকে সাপোজ এ থেকে বি এইভাবে গেছে, এইভাবে যাওয়ার পর আমরা এটাকে আবার ব্যাকে ফিরিয়ে আনতে পারি। সেটা জরুরি নয় যে এই পাথেই ফিরবে, অন্য পাথেও ফিরতে পারে। আমরা ধরছি এরম পাথে ফিরলো, এই পাথে এ থেকে বি হয়েছে, বি থেকে এ এই পাথে হয়েছে, মানে এইভাবে নিয়ে গেছি, আবার এইভাবে নিয়ে গেছি। এগুলো আরও ক্লিয়ার হবে আমরা যখন ডিটেলে পড়ব, ঠিক আছে। তো তাতে হয়টা কি, যেহেতু পুরো সাইক্লিক প্রসেস, এটাকে বলে সাইক্লিক প্রসেস, পুরো সাইক্লিক প্রসেসে এ পয়েন্ট এ স্টেট থেকে বিতে গেছে, আবার এতেই তো ফিরে এসছে, তো সেই জন্য সেম স্টেটেতেই এটা ফাইনাল আর ইনিশিয়াল অবস্থায় রয়েছে। তাহলে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয়নি, কেননা ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন। তাহলে সেম স্টেটেই যদি ল্যান্ড করে, তাহলে ইন্টারনাল এনার্জিটা ফিক্সড আছে এখানে, ফিক্সড মানে ডিউটা 0 হয়েছে, ঠিক আছে। তাহলে সাইক্লিক প্রসেসে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না, কেননা ইনিশিয়াল আর ফাইনাল স্টেটটা একই, এতেই ফিরে এসছে আবার, ঠিক আছে। তো এটা আমরা যদি করি, তাহলে আমরা জানতে পারবো যে এক্ষেত্রে যে টোটাল ওয়ার্ক ডান এই সাইক্লিক প্রসেসে, সেটা আমরা যদি করি ম্যাথমেটিক্যাল, তাহলে আমরা দেখবো যে এই কার্ভের মাঝের এরিয়াটা যা হয় সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। সিস্টেমটার মাধ্যমে যে ওয়ার্ক ডানটা করা হয়েছে, সেটা এই কার্ভের মধ্যে যে এরিয়াটা সেইটা দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। তো এই ডেরিভেশনটা আমি এখানে করাচ্ছি না, এটা অতটা দরকারও নেই।
তো এই যে জিনিসটা, এইটাকে একটা, এখানে একটা জিনিস আছে, ভালো করে দেখো। এই যে আমরা অ্যারোটা দিয়েছি, এ থেকে বি গেছে আর বি থেকে এ গেছে, তাহলে এই যে এরিয়াটা সেটা অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, ক্লকওয়াইজ হয়েছে, ঠিক আছে। এই ক্লকওয়াইজ এরিয়াগুলোকে আমরা তো ওয়ার্ক ডান বার করছি, তাহলে এই ওয়ার্ক ডানের আমরা জানি যে পজিটিভ ওয়ার্ক ডান হয়, নেগেটিভ ওয়ার্ক ডান হয়। এখানে কি, এটা বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম কি ওয়ার্ক ডান করছে। তাহলে পজিটিভ যদি বেরোয় ভ্যালুটা, তাহলে আমরা বুঝবো যে সিস্টেম নিজে ওয়ার্ক ডান করেছে। আর ওয়ার্ক ডানটা যদি বাই চান্স নেগেটিভ বেরোয়, তাহলে আমরা বুঝবো যে সিস্টেমটার উপরে এক্সটার্নাল কোনো এজেন্ট ওয়ার্ক করেছে। এটা হচ্ছে মাইনাস সাইনের গল্প। এটা আমি মেকানিক্স চ্যাপ্টারে কার্যক্ষমতা, ওয়ার্ক ডান এগুলোতে করিয়েছিলাম। উপরে লিঙ্ক দিয়ে দেবো, যদি এই জিনিসটা না ক্লিয়ার থাকে থার্মোডাইনামিক্সে এই জায়গাগুলো অসুবিধা হয় বুঝতে, দেখে নেবে আই বটন থেকে। এবারে দেখো এই যে অর্ডার, এই যে তোমার ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এরিয়াটা, তার ভিত্তিতে আমরা পজিটিভ নেবো না নেগেটিভ নেবো সেটা, এটা হচ্ছে সাইন কনভেনশন এই গ্রাফ থেকে, ঠিক আছে। তো কী হবে, এইটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা এরিয়াটাকে পজিটিভ নেবো, মানে সিস্টেম নিজে ওয়ার্ক ডান করেছে। আর যদি এরিয়াটাকে আমরা নেগেটিভ সেন্সে নিই কোনোভাবে, এইভাবে যদি নিই, মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স যদি নিই, তাহলে আমরা কি করব, এটাকে নেগেটিভ ধরবো, ঠিক আছে। আমরা তখন নেগেটিভ ধরবো, সাধারণত এই নোটেশনটাই ফলো হয়, ঠিক আছে। এবারে আমরা একটু দেখে নিই যে স্পেসিফিক হিট অফ গ্যাস, গ্যাসের স্পেসিফিক হিট মানে হচ্ছে, মনে করো আমি কোনো একটা সিস্টেমকে এইচ যদি হিট দিই, তার মাস যদি থাকে এম, এবং তার টেম্পারেচার যদি ইনক্রিমেন্ট হয় টি, তাহলে মাঝে যে কনস্ট্যান্টটা আসছে সেটা কি হচ্ছে স্পেসিফিক হিট, যেটাকে এস দিয়ে আমরা ক্যালোরিমেট্রিতে করেছিলাম, ঠিক আছে, এস দিয়ে, এইচ ইকুয়ালস টু এম এস টি। তো এখানে আমরা এটাকে সি দিয়ে করছি, ঠিক আছে। সি যদি লিখি এটাকে, তখন আমরা এটাকে স্পেসিফিক হিট বলছি। এবার গ্যাসের ক্ষেত্রে একটু জিনিসটা অন্যরকম হয়। কি হয়, আমরা যখন কনস্ট্যান্ট ভলিউমে রাখি গ্যাসকে কোনোভাবে, হ্যাঁ, কনস্ট্যান্ট ভলিউম, তার মানে কি, ওটা একটা ক্লোজড এনক্লোজারে রেখেছি আমরা, ঠিক আছে, যেটার কোনো রকম ভলিউম মানে আয়তনের চেঞ্জ হচ্ছে না। তাকে আমরা যদি হিট দিই তাহলে ভলিউম সেম থাকবে, তাহলে বুঝতেই পারছি প্রেশারটা বাড়তে থাকবে। তো যাই হোক, যদি কনস্ট্যান্ট ভলিউম থেকে থাকে তখন আমাদেরকে এইচ হিট প্রোভাইড করলে, যদি টি টেম্পারেচার ইনক্রিমেন্ট হয়, তাহলে ওর স্পেসিফিক হিটটাকে কনস্ট্যান্ট ভলিউমের জন্য সি স্মল ভি লেখা হয়। এটা কি, স্পেসিফিক হিট ফর কনস্ট্যান্ট ভলিউম। আরেকটা জিনিস আছে যেটা কনস্ট্যান্ট প্রেশার আছে, সেটা পিস্টনের মতো কেস, ঠিক আছে। সেটাকে আমরা করছি কি, এক্সপ্যান্ড হতে দিচ্ছি, এক্সপ্যান্ড হতে দিচ্ছি। তাতে এই যে গ্যাস আছে, এটাতে মনে করো আমরা হিট দিলাম, এতে কি হচ্ছে, এমনভাবে পিস্টনটা মুভ করে যাচ্ছে ফ্রিলি যেন প্রেশারটা চেঞ্জ না হয়, ঠিক আছে। তাহলে ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তাহলে তখন আমাদের কী হবে, মনে করলাম এম মাস ছিল, টেম্পারেচারে তখন ইনক্রিমেন্ট হলো সাপোজ টি ড্যাশ, ঠিক আছে, বা টি আমি এখানে লিখছি, এইটি জরুরি নয়, এক হবে, আলাদা মনে করো। তো তাই যদি হয়, তখন যে আমরা স্পেসিফিক হিটটা ধরবো সেটাকে আমরা সিপি দিয়ে লিখবো, ঠিক আছে। তার মানে গ্যাসের দুটো ক্ষেত্রে দুটো আচরণ, তো দুটো ক্ষেত্রে সিভি, একবার কেন সিভি লিখেছি, একবার সিপি কেন লিখেছি, এটা আমি একটু বোঝানোর আগে দেখিয়ে দিই যে এর ইউনিটটা কী হয়, এটা আসে। তাহলে সি ভি হোক আর সিপি যাই হোক না কেন, এইচ বাই এমটি হবে। তাহলে এইচকে আমরা কিসে মাপি, ক্যালোরিতে মাপি, সিজিএসে। আর ওইটা কী হবে, আমার গ্রামেতে হয়ে যাবে, তাহলে নিচে আছে মানে ইনভার্স। আর টেম্পারেচারটা আমরা এখানে কেলভিনে লিখতে পারি, কেলভিন ইনভার্স। এবার এটা যেহেতু ইনক্রিমেন্ট, আমি বলেছিলাম ক্যালোমেট্রি চ্যাপ্টারে, তো এইটা টিটা অ্যাকচুয়ালি দুটো টেম্পারেচারের ডিফারেন্স, ঠিক আছে। তো আমরা সেলসিয়াস স্কেলেও যদি টেম্পারেচারের ডিফারেন্স বার করি যা হবে, কেলভিন স্কেলেও তাই হবে। তো সেখানে কেলভিন ইনভার্সও হতে পারে, আবার ডিগ্রি সেলসিয়াস ইনভার্সও হতে পারে এখানে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তো এসআইতে এটা জুল হয়ে যাবে, এটা আমার কেজি ইনভার্স হয়ে যাবে, এটা সেই একই ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন ইনভার্স, যা খুশি তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জিনিস। এইবারে এইটা কেন দুটো আলাদা আলাদা জিনিস হচ্ছে, এটা আমি কেন আলাদা আলাদা জিনিস হচ্ছে, এটা আমি একটা পলিটেকনিকের ভিডিওতেও আমি এটা বলেছিলাম, ঠিক আছে। কিন্তু এইটা আমাদের এখানে থিওরি ডেরিভেশন আছে, ঠিক আছে, কেন আলাদা আলাদা হচ্ছে আমি এটা করিয়ে এখানে শেষ করব। দেখো সিপি অ্যান্ড সিভি, এটা তোমাদেরকে কিন্তু পরীক্ষায় আসবে, খুব হাই চান্স আছে। কি বলছে দেখো, ধরো আমার কাছে একটা
গ্যাস ছিল, যেটা আমরা বলছি যে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাস আছে, ঠিক আছে, 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস আছে একটা ওই ফ্রিকশনলেস পিস্টনওয়ালা সিলিন্ডারের ওপর। আবার সেই একই রকম দেখতে ছবি হবে এরকম, এখানে গ্যাসটা আছে, ঠিক আছে। তো এই প্রেশার পি দিচ্ছে, পি প্রেশার দিচ্ছে, তো সেটা মনে করো এবার কি হচ্ছে তোমার ইনিশিয়াল মনে করো ভলিউম ছিল ভি, ইনিশিয়াল হচ্ছে ভলিউম ছিল ভি এবং প্রেশার ছিল পি, ঠিক আছে, আর টেম্পারেচার ছিল ক্যাপিটাল টি, ঠিক আছে। এবার ভলিউমটাকে যদি আমরা এই পিস্টনটাকে না মুভ করতে দিই তাহলে ভলিউমটা ফিক্স থাকবে। তখন আমরা যদি কোনোভাবে কিছু একটা হিট দিয়ে মনে করো কিউ হিট দিয়ে আমরা টেম্পারেচারকে ইনক্রিমেন্ট করেছি ডিটি, তখন আমাদের স্পেসিফিক হিটটা কী হবে, সিভি হয়ে যাবে। ইফ ভলিউম ইজ ফিক্সড, এমটা কোথায় গেল স্যার, আমরা 1 মোল গ্যাস নিয়েছি, ঠিক আছে, 1 মোল গ্যাস মানে হচ্ছে এই পরিমাণ গ্যাস যার ভর 1, ঠিক আছে, এটাকে মোলার স্পেসিফিক হিটও বলা হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে এমটাকে আমরা 1 ধরে নিচ্ছি, ঠিক আছে, 1 মোল গ্যাস লেখার এটাই মানে, আমাদের সুবিধার জন্য আমরা করি, ঠিক আছে। তাহলে সিভি ডিটি পেলাম। এইবারে আমরা মনে করলাম ভলিউম আর ফিক্স নেই, প্রেশারটাকে ফিক্সড আছে। নাও ইফ প্রেশার ইজ ফিক্সড, তখন কি হবে, তখন আমাকে পিস্টনটাকে মুভ করতে দিতে হবে, ঠিক আছে। তো যখন প্রেশারটা ফিক্সড আছে তখন কি হচ্ছে, টেম্পারেচার যদি আমরা যদি হিট দিই তাহলে কি হবে, ওর ভলিউমটা ইনক্রিজ হবে। এটা আমরা দেখেছি একটু আগে, কি হয়, কিছুটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হওয়া মানে ওর টেম্পারেচার কিছুটা ইনক্রিজ হবে এবং বাকিটা ও এই পিস্টনটাকে সরাতে ওয়ার্ক ডান করবে, ঠিক আছে। তাহলে পিস্টনটাকে সরাতে যে ওয়ার্ক ডান করবে, পিস্টনের যে এরিয়াটা সেটা মনে করলাম এ, পিস্টনের যে এরিয়া সেটা মনে করলাম এ, আর পিস্টনটার যে মুভমেন্ট করে যে সরে গেল সেটা আবার মনে করলাম আমরা ডিএক্স পরিমাণ, ঠিক আছে, ডিএক্স, এটা ডিএক্স, ঠিক আছে। তাহলে পিস্টনটাকে মুভ যদি করা হয় তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাস সেটা কত হয়ে যাচ্ছে আমার, প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট, পি এ ডিএক্স, ঠিক আছে। এবার এ ডিএক্স যেটুকু চেঞ্জ হচ্ছে সেটা কি ভলিউমের চেঞ্জ, তাহলে এটাকে ডিভি লিখি, তাহলে সেই একই আবার পি ডিভি হয়ে যাচ্ছে। এটা তো আমরা দেখেইছি, ঠিক আছে, পি ডিভি। এইবারে দেখো আমরা ধরছি যে এইসব করার পরে ওর টেম্পারেচার ইনক্রিমেন্ট হয়েছে এবং ইনক্রিমেন্টটা আমি মনে করলাম যে এমন হিট দিয়েছি যে সেম আমার ডিটি ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু তখন আমার যে স্পেসিফিক হিটটা লেগেছে সেটা মনে করো সিপি, প্রেশারটা ফিক্সড রাখা আছে, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, এই সময় আমাকে যে হিটটা দিতে হয়েছে, ঠিক আছে, এই সময় আমাকে যে হিটটা দিতে হয়েছে সেই হিটটা এই হিটের থেকে বেশি হবে, কেননা এই হিট যে কিউ ড্যাশ আমি নতুন এখন দিয়েছি সেটা কিছুটা ওয়ার্ক ডান করতে আমার ইউজ হয়ে গেছে। এই যে পিডিবি ওয়ার্ক ডান গ্যাসটা করেছে সেটা কোত্থেকে করলো, কিউ ড্যাশ হিটটাকে নিয়েই করেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই হিটটা বেশি হবে, কিন্তু ডিটিটা আমরা সেম ধরেছিলাম, তার মানে নিশ্চয়ই সিপিটাও বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে সিপি সেটা আমার সিপির থেকে বড়, সেটা আমরা এখানেই বুঝতে পারছি, কিন্তু আমাদের রিলেশনটাও বার করতে হবে। তার মানে গ্যাসটাকে যদি আমরা এই সিপিডিটি মানে এই কিউ ড্যাশ হিটটা দিই তাহলে সেই হিটটার একটা অংশ তো গ্যাসটাকে অ্যাকচুয়ালি মানে আমরা যদি মনে করতাম গ্যাসটাকে না এক্সপ্যান্ড করতে দিই, মানে কনস্ট্যান্ট প্রেশারেই রেখে দিই, ঠিক আছে, এই কনস্ট্যান্ট ভলিউমেই রেখে দিই, তাহলে কি হবে, সেই যে ডিটি পরিমাণ হিট ডিটি পরিমাণ টেম্পারেচার বাড়ার জন্য যেটুকু হিট প্রয়োজন সেটা কত পাবে সিভি ডিটি, এইটুকুই লাগবে। এবং গ্যাসটা তার সাথে পাশাপাশি কী করছে, এক্সপ্যানশন করার জন্য যে ওয়ার্ক ডান সেটাও লাগছে। তাহলে এই হিটটা অ্যাকচুয়ালি এই অংশটা প্লাস এই অংশটা যদি করি তাহলেই আমরা এই অংশটা পাবো সিপি ডিটি। কী হলো ব্যাপারটা,
এই হিটটা যদি আমি গ্যাসকে মনে করি এরমভাবে দিচ্ছি, এই হিটটা তো আমাকে পুরোটা দিতে হচ্ছে, কিন্তু এখানে কাজটা দুটো হচ্ছে। একটা হচ্ছে ওর না এক্সপ্যানশন যদি হতো তাহলে কতটা ও হিট নিত ডিটি টেম্পারেচার ইনক্রিজ করতে, সেটা এইটুখানি হবে। প্লাস এক্সপ্যানশন করেছে কনস্ট্যান্ট ভলিউমে, তাতে কত ওয়ার্ক ডান লেগেছে সেটাও লাগবে, সেটা কত হবে এত। তাহলে এইটা প্লাস এইটা করলে আমি এইটাই পাবো। এইবারে আমরা এই এই সিপি মাইনাস সিভিটা এদিকে নিয়ে এসে যদি কমন নিই আর এদিকে ডিটিটাকে বার করে এরকম রাখি, পিডিভি হবে, পিডিভি। আচ্ছা পিডিভি যদি হয়ে যায় তাহলে পিভি ইকুয়ালস টু তো আর টি, এন কোথায় গেল, এই যে 1 মোল, তাই এন 1 হয়ে গেছে, ঠিক আছে, এন তো মোল, তাহলে পিভি ইকুয়ালস টু আর টি, তাহলে পিডিভি মানে আর ডিটি, কেননা আর তো কনস্ট্যান্ট, তাহলে পিডিভি মানে আর ডিটি। তাহলে আমরা ডিটি ডিটিকে যদি বাদ দিই তাহলে সিপি মাইনাস সিভি করলে আমরা পাই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ, এটা আমাদেরকে কিন্তু দেয়, ঠিক আছে। এখানে আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে সিপি তার মানে সিবির থেকে বড়, কারণ আর একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। এইটা আমাদেরকে পরীক্ষায় খুব দেয়, আজকে আমি এতটাই করাচ্ছি, ঠিক আছে। এরপরে আমি ওই আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডিয়াবেটিক প্রসেসটা করাবো, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ভালো করে বোঝার আছে, এটা আমি পলিটেকনিকের একটা ভিডিওতেও এই জায়গাটা আমি বুঝিয়েছিলাম, ওদেরও কিছু জিনিসপত্র ছিল, ঠিক আছে, এতটা ডিটেলসে থার্মোডাইনামিক্স নেই, তাও ছিল, সেটাও এই ভিডিওর লিঙ্কে আমি দেবো আই বাটনে, তোমরা দেখতে পাবে। তো যদি চাও ওইটাও দেখতে পারো, ঠিক আছে। ওখানে আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি, ওখানেও একটু অন্যরকম হয়তো দিয়েছিলাম। ব্যাপারটা কি হচ্ছে, এইখানে যে গ্যাসটা কিউ ড্যাশ হিট নিয়ে সিপিডিটি টেম্পারেচার ইনক্রিজ করছে, ঠিক আছে, তো তাতে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে কি, কিউ ড্যাশটা দুভাবে কাজ করছে। একটা অংশ ডিটি পরিমাণ টেম্পারেচার ইনক্রিমেন্ট করাচ্ছে, তাহলে সেটা তো সিভিডিটিই হবে, কেননা তখন আমি মনে করছি যে গ্যাসটার শুধুমাত্র টেম্পারেচার ইনক্রিমেন্টই হচ্ছে। তাহলে সেটা যদি হয় তার মানে ভলিউমটাকে খানিকটা কিছুক্ষণ ফিক্সড রাখতে হবে, তাহলে সেটা কত হবে, ফিক্সড ভলিউমে ডিটি টেম্পারেচার ইনক্রিমেন্ট করতে সিভিডিটি হিটই লাগে। তাহলে কিউ ড্যাশের যে পরিমাণটা শুধুমাত্র টেম্পারেচারকে ইনক্রিমেন্ট করেছে, সেটার পরিমাণ কত, সিভিডিটি, সেটাই লিখেছি ফার্স্টে, এই যে সিভিডিটি। তারপরে কি হচ্ছে, খানিকটা অংশ ওয়ার্ক ডাউনও করছে, তার মানে এইবারে আমরা কি করছি, এবারে আমরা আর টেম্পারেচার ইনক্রিমেন্টের ঘটনা হয়ে গেছে, এবারে আমরা বাকি অংশটুকু যেটা ওয়ার্ক ডাউন করছে সেটাকে লিখছি, সেটা কত, পিডিভি, তাহলে সেটাকে অ্যাড করে দেবো, তাহলে এই দুটোর সমষ্টি কত, আমার টোটাল যে হিটটা প্রোভাইড করেছিলাম, ব্যাস এইটুখানি, ঠিক আছে। তোমরা যদি মানে অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে, তোমরা ওখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে।